ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি শেখো। এই ভিডিওটা নিয়ে বহুজনের বহু ডিমান্ড ছিল। যখন আমি পোস্ট করেছিলাম কবে আসবে ভিডিওটার একটা খোঁজ লেগেই ছিল। তো ভিডিওটা ফাইনালি আসছে। বহু মানুষের একটা সবসময় মনের মধ্যে ডাউট থাকে, মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে যে ডাক্তারদের এক্সাক্ট বেতনটা কত, কেন এত মানুষ ডাক্তার হতে চায়। প্রায় গোটা ভারতবর্ষব্যাপী নিট এক্সাম দেয় 25 লাখ ছেলে। ওয়েস্টবেঙ্গলে প্রায় 2 লাখের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে মাত্র 3 থেকে 4 হাজার স্টুডেন্ট প্রত্যেক বছর ডাক্তারি পাস করে। তুই ডাক্তারদের বেতন কত, এত কম্পিটিশন কেন, এটাই আজকে জানার চেষ্টা করবো। বহু মানুষের বহু ভুল ধারণা ভাঙতে পারে, যেটা ভিডিওর আমার সঙ্গে এগিয়ে গেলে জানতে পারবেন। তো বেসিক্যালি এটা আর একটা সেকেন্ড পার্ট আসবে। এটা ফার্স্ট পার্ট, যেটা একদম বেসিক যে স্ট্রাকচারাল ডাক্তারি হয়ে থাকে সেটার কত বেতন সেটা নিয়ে আমি বলবো। প্রত্যেকটা বেতনের স্ক্রিনশট আমার কাছে আছে, তা এক্সক্লুসিভ জানার জন্য অবশ্যই ভিডিওটাতে এগিয়ে চলুন। আজকে আমরা জানবো একটা এন্টার ডাক্তার বলতে কি বোঝায়, তার বেতন কত। হাউস স্টাফ ডাক্তার বলতে কি বোঝায়, তার বেতন কত। একজন এমডি বা এমএস করছে, যাকে পিজিটি বলা হয়, তার বেতন কত। একজন এমও হিসাবে তার বেতন কত। এর পরের যেগুলো আছে সেগুলোর জন্য ভোট করুন সেকেন্ড পার্টের জন্য। তো প্রথমে আমরা জিনিসগুলো একটুখানি বুঝে নেব, তারপর তার বেতন কত, তার কি ডিউটি সেটা বুঝে নিয়ে সেরকম ভাবে আমরা বুঝবো, অত কতটা পরিশ্রম করতে সেটাও কিন্তু আমি জানাবো আজকে। তো সব থেকে প্রথম আমাদের সব থেকে বাচ্চা ডাক্তার যাকে বলা হয় সেটা হলো ইন্টার্ন ডক্টর। ইন্টার্ন ডক্টর কি বা ইন্টার্ন ডক্টর কারা, এটাই জানার সব থেকে প্রথম একটা কোশ্চেন সূচক। সেটা কি, আমরা জানি সবাই এমবিবিএস করলে সে ডাক্তার হয় জেনারেলি, মানে আমি আমার এমবিবিএস ফিল্ডে কথা বলছি, বিডিএস বা অন্য কিছুরও ডাক্তার তাদের কথা বলছি না। এমবিবিএস হলে সে একজন ডাক্তার হয়, কখন হয়, 5.5 ইয়ার্স পাস করলে বা 5 বছর পাস করলে তবে তাকে বলা হয় গ্র্যাজুয়েট এমবিবিএস। তাহলে তার আগে ইন্টার্ন কি, ইন্টার্ন তো একটা ডক্টর, একে তো ডক্টরই বলা হয়ে থাকে। তাহলে এটা কি, এটা বেসিক্যালি কি, এমবিবিএস এর টোটাল কোর্সের আমাদেরকে 4 বছর বা 5.5 ইয়ার্স যাদের ইয়ার হয়ে থাকে তাদেরকে 4.5 বছর পড়াশোনা করতে হয়, এবং 1 বছর এটা পড়াশোনা করে পাস করে 1 বছর কি করা হয়, যে হসপিটালে সে এমবিবিএস পড়াশোনা করছে সেখানেই তাকে ইন্টার্নশিপে ডিউটি করতে হয় অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ জুনিয়র ডক্টর। তখন ও কি করে, 1 বছর কাজ করে অ্যাজ এ ইন্টার্নশিপ। টোটালটা কমপ্লিট হলে তবেই সে এমবিবিএস এর গ্র্যাজুয়েটের ডিগ্রি পাবে। তাহলে এই সময় কি সে কোনো ডিগ্রি পাবে না, মানে এমবিবিএস কমপ্লিটেড না, ইন্টার্নশিপ একদম কম্পালসারি, এটা কিন্তু করতেই হবে, করলে তবেই সে এমবিবিএস। সেই কারণে এমবিবিএস যারা ইন্টার্নশিপ করে বা ইন্টার্ন যারা ডক্টর, তারা কিন্তু বাইরে কোনোদিন চেম্বার করে না বা বাইরে ট্রিটমেন্ট করা কিন্তু অনুমতি পায় না, লিগাল নয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে 1 ইয়ার ইন্টার্নশিপ যেটা, ওটা কোথায় হয়, যে হসপিটালে এমবিবিএস করছে সেখানেই হয়, বাইরে কোথাও নয়। সুতরাং এই জিনিসটা থেকে একটুখানি সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। যারা ইন্টার্ন ডক্টর দেখতে পাবেন যে কোনো চেম্বার খুলে বসে আছে, তাদের কাছে না দেখানোটাই সেফ, কারণ ওটা লিগালও নয়। তারপরে কি, তারপরে আসছে এইটা কমপ্লিট করার পর 1 বছর যখন সে ইন্টার্নশিপ করছে, তখন কত ঘন্টা তাকে ডিউটি করতে হয় বা কিরকম ডিউটি করতে হয়, কোন বিভাগে ডিউটি করতে হয়। আমাদের হসপিটালে যতগুলো মেজর বিভাগ আছে, ধরুন মেডিসিন, সার্জারি, গাইনি, এই প্রত্যেকটা বিভাগে প্রায় 2 মাস করে ডিউটি করতে হয়। এই 2 মাস ডিউটি কিন্তু খুব হেক্টিক হয়, প্রচন্ড হেক্টিক। আপনারা যারা হসপিটালে যান দেখতেই পান, মেডিসিনে কত ভিড়, সার্জারিতে কত ভিড়, গাইনিতে কত ভিড়, এগুলো সব 2 মাস করে হয়ে থাকে। এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আরেকটা কোর্স হয়ে থাকে, আরেকটা সাবজেক্ট আছে, তার নাম হচ্ছে কমিউনিটি মেডিসিন। সেটাও 2 মাসের হয়, কিন্তু 2 মাস সম্পূর্ণভাবে হয় না। এটাতে রুরাল ডিউটি করতে যেতে হয়, রুরাল কোনো হসপিটাল, নিজের মেডিকেল কলেজ অন্য কোনো হসপিটালে ডিউটি করতে যেতে হয়। সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন বলে একটা সাবজেক্ট আছে সেটা, এবং বাকি সাবজেক্টের মাইনর সাবজেক্ট বলা হয়ে থাকে, যেখানে 1 মাস, 15 দিন এরকম ভাবে টোটাল 1 বছর অর্থাৎ 12 মান্থস, 12 মাস কিন্তু ডিউটি করতে হয়। এটা কিন্তু খুব হেক্টিক, এটা খুব হেক্টিক। 12 মাস তো আমি নর্মাল হিসাব বলে দিলাম। প্রত্যেক মাসেই সপ্তাহ থাকে, 4টে সপ্তাহ, 4টে সপ্তাহে রোটেশন থাকে, অ্যাড ডে থাকে, অ্যাড ডে মানে কি পুরো 24 ঘন্টায় ডিউটি। তারপর সিস্টার অ্যাড ডে থাকে, মানে কি 12 ঘন্টা ডিউটি। 12 ঘন্টা তো মুখের কথা, 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত চলে যায়, 24 ঘন্টা তো 36 ঘন্টা পর্যন্ত চলে যায়। তো এইভাবে কিন্তু ডিউটি করতে হয় কাকে, ইন্টার্ন ডক্টরকে। সুতরাং খুব সহজ জিনিস নয়, যথেষ্ট কষ্টকর এবং খুব কঠিন ভাবে যায়। বহু ইন্টার্ন ডাক্তারকে দেখবেন যে ঘর যেতে পায় না, বা নিজের প্রয়োজনীয় যে অনুষ্ঠান সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারে না। তাহলে ইন্টার্ন ডক্টরের কিন্তু যথেষ্ট কষ্ট। তাহলে সেই কম্পারিজনে কত টাকা আপনাদের মনে হচ্ছে বেতন হতে পারে সেটা একটু ভাবুন। আমি জাস্ট নেক্সট স্লাইডে দেখাচ্ছি কত টাকা বেতন। তো আমার কাছে দুটো এখন স্ক্রিনশট আছে। একটা স্ক্রিনশট একজন সেমি গভর্নমেন্টে আমাদের একটা দাদা পড়ে, আর একটা আমার নিজের কলেজে একটা জেএনএম এর একটা দাদার স্ক্রিনশট। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছেন কত টাকা মাইনে হয়ে থাকে, 28,892 টাকা। এটা একটা দাদার, যে কোথায় পড়ে না, সনাকা মেডিকেল কলেজে পড়ে। আর একটা আমার কলেজে, যে মেডিকেল কলেজে দাদা আছে, তার বেতন এটা, অর্থাৎ 27,900। আমাদের জেএনএম মেডিকেল কলেজে ইন্টার্নশিপ একটু তুলনামূলকভাবে বেতন কম দেওয়া হয়ে থাকে, কেন দেওয়া হয় নিজেরও জানা নেই। তো ইন্টার্নশিপে একজনের বেতন 28,892 বা 27,900, এই রেঞ্জে ভ্যারি করে। অন্যান্য মেডিকেল কলেজে কেউ এক্ষুনি কমেন্ট করবে যে অন্যান্য মেডিকেল কলেজে 31, 32, 33 হাজার টাকা দেয়, ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ দিতে পারে। এটা ভ্যারি করে 32K, এটাই জেনারেলি ভ্যারি করে, এটাই এন্টারের মানে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম মেডিকেল কলেজ এটাই কিন্তু বেতন।
বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে থাকে, আমি কমগুলো বলে দিলাম, এভারেজটা তো সব জায়গায় কম বেশি দেখতেই পেয়ে যাবেন। এটা হচ্ছে ইন্টার্ন ডক্টর। তারপর হচ্ছে হাউস স্টাফ। হাউস স্টাফ মানে কি? এই যে বললাম 5.5 ইয়ার্স বা 5 ইয়ার্স পর কি এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে, এমবিবিএস কমপ্লিট অর্থাৎ 5 বছর পর সে এমবিবিএস গ্র্যাজুয়েট হয়ে গেছে, নামের পাশে ডক্টর ড্যাশ এমবিবিএস লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে 5.5 ইয়ার্স বা 5 ইয়ার্স পর সে এমবিবিএস কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর কি সে কি করবে? এই সময় যদি এমবিবিএস এর পর সে যদি নিট পিজি এক্সাম দেয়, কি এক্সাম? নিট পিজি মানে কি পোস্ট গ্র্যাজুয়েটের জন্য, যেটা নিট ইউ যদি এমবিবিএস পোস্ট করে সেটারই একটা নিট পিজি এক্সাম হয়। এই এক্সামটা যদি ক্র্যাক করতে পারে তাহলে পরের যে ডিগ্রি অর্থাৎ পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিংতে চলে যাবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং মানে কি সে এমডি অথবা এমএস করবে। আর যদি এটা না করতে পারে তাহলে বিভিন্ন ধরনের জবের অপশন থাকে 5 ইয়ার্স পর। কি কি থাকতে পারে? 1 নম্বর জিনিস থাকে সেটা হলো জিডিএমও, জিডিএমওতে যেতে পারে। 2 নম্বর জিনিস হতে পারে হাউস স্টাফ। 3 নম্বর হতে পারে এমও, কোনো মেডিকেল অফিসার হিসেবে কাজ করতে পারে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বদৌলতে এইটা বিগত 2-3 বছর ধরে দেয়নি, ডাক্তারদের আপনারা আন্দোলন দেখতেই পাচ্ছেন, সুতরাং এটা নিয়ে আলোচনা করছি না, কত টাকা মাইনাস সেটা বলছিও না। যে দুটো আমার কাছে ডেটা আছে সেটা হলো হাউস স্টাফ এবং এমও, এই দুটোর আমি একটুখানি ডিটেলসে বলি, বাকি এমডিএমএস এটাও নিয়ে বলবো। তো হাউস স্টাফ মানে কি? হাউস স্টাফ মানে একজন এমবিবিএস কমপ্লিট করার পর তার নিজের কলেজেই কিছু সিট রিজার্ভ থাকে, সেই সিটগুলোতে কি হয় হাউস স্টাফ অর্থাৎ যারা এমবিবিএস পাস আউট হয়েছে তাদের ডিউটি করার জন্য অ্যাভেলেবেল থাকে। তো হাউস স্টাফ কত দিনের জন্য ডিউটি করতে হয়? 6 মান্থ ইন্টারভেল অর্থাৎ 6 মান্থ, 6 মাস করে কিন্তু এটা হয়ে থাকে। তারপর 6 মাস পর আবার সবাই রিনিউয়াল করে নেয়। জেনারেলি হাউস স্টাফের এটা 1 ইয়ার পর্যন্ত চলতে থাকে। কোথায় করতে পারবে? নিজের কলেজে যদি ধরুন 100 জন স্টুডেন্ট আছে বা 125 জন একটা ক্যাপাসিটি, সেখানে হাউস স্টাফের সিট কিন্তু 125টা থাকে না। যেমন ইন্টার্নশিপ যারা পাস করবে সবাই ইন্টার্নশিপ করবে, সেটা কিন্তু হাউস স্টাফে নয়। হাউস স্টাফে 100 জন বা 125 যদি সিট থাকে মেডিকেল কলেজে একটা ব্যাচে, হাউস স্টাফ দেখতে পাবো তার অর্ধেক আছে, 60, 70, 75 পর্যন্ত হাউস স্টাফের সিট থাকে। তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু হাউস স্টাফ যে পাবে এমনটা ব্যাপার নয়, তবে কম বেশি যারা ভালো রেজাল্ট থাকবে পেয়ে যাবে। তো এটা কি ব্যাপারে হয় হাউস স্টাফটা? এমবিবিএস এর যে গোটা ইয়ার রেজাল্ট হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, এই প্রত্যেকটা রেজাল্টকে একটা কাউন্ট করে যোগ করে এর একটা হিসেব আছে বিশেষ, সেই হিসেবে করা হয়। কেউ যদি অনার্স মার্কস পায়, শুনেছেন, এক্সট্রা মার্কস পায়, কেউ যদি সাপ্লি পায় কোনো ইয়ারে, একটু নেগেটিভ হয়ে যায়, এইভাবে একটা মেরিট লিস্ট বেরোয় এবং তার ভিত্তিতে হাউস স্টাফে সিলেকশন হয়ে থাকে নিজের কলেজে। কেউ যদি খুব ভালো রেজাল্ট থাকে নিজের কলেজে হাউস স্টাফ পেয়ে যাবে, কেউ যদি একটু খারাপ রেজাল্ট থাকে সে পেরিফেরি কোনো মেডিকেল কলেজ নিতে পারে, অথবা কারো যদি চয়েস থাকে যে আমি হয়তো হাওড়ার ছেলে, পড়াশোনা করেছি জলপাইগুড়িতে, কিন্তু আমার রেজাল্ট খুব ভালো আছে, আমি কাছাকাছি কোনো মেডিকেল কলেজ বা খুলেছে সেখানে আমি হাউস স্টাফ করতে চাই, তো সে ঘরের কাছে করতেই পারে, এটা কোনো অসম্ভব কিছু ব্যাপার নয়। তো হাউস স্টাফ মেডিকেল কলেজে করতে পারে, অথবা অ্যাসোসিয়েটেড মিউনিসিপ্যালিটির কিছু জায়গাতে হাউস স্টাফের সিট বেরিয়ে থাকে, সেখানে করতে পারে। তা হাউস স্টাফ কি? এমবিবিএস পাস আউট গ্র্যাজুয়েট, কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন, তাদেরকেও কিন্তু জুনিয়র ডাক্তার আন্ডারেতেই বলা হয়ে থাকে। তাহলে 1 ইয়ার করতে পারে, 6 মান্থের ইন্টার্নশিপ হয়ে থাকে। এই সময় কতদিন ডিউটি? এই ডিউটিটা তুলনামূলকভাবে একটু কম মানুষ ভাবতে পারে। সেটা কি না, জেনারেলি উইকলি, ওয়ান ডে উইকলি। কিছু কিছু জায়গায় এর থেকে বেশি হতে পারে। ওয়ান ডে উইকলিটা কত ঘন্টা হতে পারে? একদিন 24 ঘন্টা, কিন্তু 36 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত ভ্যারি করতে পারে, ঠিক আছে। 48 আওয়ার্স পর্যন্ত ভ্যারি করতে পারে, অর্থাৎ 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত ভ্যারি করতে পারে। জেনারেলি 36 ঘন্টা মিনিমাম একটা হয়ে থাকে। মেডিসিন সার্জারি ডিপার্টমেন্টে এর থেকে বেশিও ডিউটি কিছু কিছু জায়গায় করতে হয়। তবে এই হাউস স্টাফ এমসেও কিন্তু হয়। এমস মানে কি? আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কথা বলছি, আমাদের কল্যাণীতে যেটা খুলেছে সেখানে, ওখানে হাউস স্টাফ করতে পারে। তার মাইনে কিন্তু অনেকটা বেশি, যেটা এর থেকে পরিশ্রমটা অনেকটা বেশি। এখানে দিনে 1 দিন করতে হয়, ওদের কিন্তু সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে, 5 দিন ডিউটি করতে হয়, এবং টাইম টু টাইম, সকাল 9 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এখানে কিন্তু 36 ঘন্টা টানা ডিউটি করে নিতে হয়, বোঝা গেছে। তো এই হাউস স্টাফে কত টাকা আপনার মনে হয় বেতন হতে পারে? একটু ভেবে নিয়েছেন? চলুন আমরা স্লাইডে দেখি হাউস স্টাফের বেতন কত হতে পারে। তা হাউস স্টাফের বেতন হয় এই ধরনের কিছু একটা, সেটা কত? 46,786 বা 45,000 টাকা, সরি 46,000 বলছি, 45,071 টাকা, 45,000 রাফলি এই ধরনের একটা বেতন আমাদের মেডিকেল কলেজে পায়। বাকি মেডিকেল কলেজে কত পায়? 46 to 48K, এই রেঞ্জে ভ্যারি করে। আমাদের কলেজে সবেরই একটু বেতন কম, কেন কম কিছুই জানা নেই। তো বেসিক্যালি 48K এর মতো হাউস স্টাফের বেতন হয়ে থাকে, যেটা উইকলি 36 ঘন্টা বা 48 ঘন্টা ডিউটি হয়ে থাকে। এরপর আসি পিজিটি, অর্থাৎ কেউ হাউস স্টাফের পর এমডিএমএস এর এক্সাম দিল, নিট পিজির আবার, মানে নিট পিজির এক্সাম নিট ইউজির মতোই দিতেই থাকে লোক এমবিবিএস পাস করার পর। তো কেউ হাউস স্টাফের পরে যদি চান্স পেয়ে যায় তাহলে সে এমডিএমএস এ পাবে, বা কখনো পেতে পারে এমডিএমএস। এই নিয়ে বহু কিছু আছে, সার্ভিস কোটা, এটা নিয়ে সম্পূর্ণভাবে কোনোদিন আলাদা একটা ভিডিও বানাবো। এবার কেউ নিট পিজি ক্র্যাক করে নিল, কি ক্র্যাক করে নিল? নিট পিজি। নিট পিজি ক্র্যাক করলে সে কোন ডিগ্রিতে ভর্তি হলো? কেউ নিট পিজি ক্র্যাক করে নিল, নিট পিজি ক্র্যাক করে নিলে সে কিন্তু হয়ে গেল পিজিটি, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। বিভিন্ন মেডিকেল কলেজে আপনারা দেখেছেন যারা এমডিএমএস করে যাদেরকে পিজিটি বলা হয়ে থাকে। মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, যতগুলো বিভাগ আছে সব বিভাগে পিজিটি করতে পারে, তবেই তারা এমডিএমএস ডক্টর হয়ে থাকে। এমএস মানে সার্জারি, এমডি মানে মেডিসিন বিভাগ, নর্মালি যেটা বোঝানো সেটা বুঝিয়ে দিলাম। এবার এই নিট পিজি করার সময়
কত বছর ধরে করতে হয় নিট পিজি? 3 ইয়ার্স, 3 বছর ধরে করতে হয়। যেমন ভাবে এমবিবিএস আমরা 4 বছর ধরে পড়াশোনা করি শুধুমাত্র, তারপর 1 বছর ডিউটি করি, এখানে কিন্তু 3 বছরটা ইন্টিগ্রেটেড, অর্থাৎ স্টাডি প্লাস ডিউটি, স্টাডি প্লাস ডিউটি দুটো মিলিয়ে কিন্তু হয়ে থাকে। স্টাডি প্লাস ডিউটি অর্থাৎ পড়াশোনা করতে হবে, সেই সঙ্গে হসপিটাল রেগুলার ডিউটিও করতে হবে, যা কিছু হসপিটাল ডিউটি সবকিছু করতে হবে। সার্জারি শিখতে হলে সার্জারি শিখতে হবে, মেডিসিনের রাউন্ড দিতে হবে, ওপিডি করতে হবে, সবকিছু করতে হবে। তো এই 3 বছরটা বেসিক্যালি স্টাডি প্লাস ডিউটি দুটো মিলিয়ে হয়ে থাকে। সেই কারণে এই 3টে বছরই কিন্তু সে একটা স্টাইপেন্ড বা বেতন পেয়ে থাকে। তো কত টাকা পায়? মোটামুটি আমি একটা সেকেন্ড ইয়ারের দাদা মাইনেটা কালেক্ট করেছি, সেটা হচ্ছে 48,538। এটা আবার আমাদের মেডিকেল কলেজে একটুখানি কম, অন্য মেডিকেল কলেজে একটু বেশি। 48,538 এটা অন্য মেডিকেল কলেজে 50K এর মতো পড়বে যে সেকেন্ড ইয়ারে থাকে। আর আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে ফার্স্ট ইয়ারে কত পেতে, তো মোটামুটি ফার্স্ট ইয়ারে 1-1.5 কম, অর্থাৎ 48K, আর এখানে 42K থেকে 45K এরকম একটা ভ্যারি করে থার্ড ইয়ারে, আর এটা ফার্স্ট ইয়ারে। তো মোটামুটি একটা পিজিটি বা এমডিএমএস যখন করে তখন কিন্তু তার বেতন এটা হয়ে থাকে। সরকারি নিয়মে, বেসরকারি নিয়মে তো অনেকজন অনেক জায়গাতেই বসে, তার ইনকাম সেইভাবে হতে পারে। তো এটা এমডিএমএস পর্যন্ত গেল। এরপর হচ্ছে এমও অর্থাৎ মেডিকেল অফিসার, যেটা কন্ট্রাকচুয়াল একটা ডিগ্রি। আর এমও শব্দটা আগে ইউজ হতো, এখন আরএমও বলে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো পদ নেই। এমও হয় অর্থাৎ মেডিকেল অফিসার, দুভাবে হতে পারে, একটা কন্ট্রাকচুয়াল আর একটা হচ্ছে পিএসসি যেটা পার্মানেন্ট হয়। জেনারেলি এখন যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কম বেশি ছাড়ে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। চাকরির অবস্থা আপনাদের সবকিছু সবারই কম বেশি জানা। তাহলে এই মেডিকেল অফিসার বিভিন্ন জায়গায় হতে পারে, কোনো সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে হতে পারে বা কোনো মিউনিসিপ্যালিটি এলাকায় হতে পারে। তো তাদের বেতন কত হয়ে থাকে? তাদের বেতন মোটামুটি এরকম রেঞ্জের একটা হয়ে থাকে। কত না 53,800, মোটামুটি ধরে রাখতে পারেন 55 to 57K এই রেঞ্জের মধ্যে একটা থাকতে পারে, বা এই 54K থেকে 57K এরকম রেঞ্জের হয়ে থাকে। এই যে দাদা কাজ করেন, উনি রানাঘাট মিউনিসিপ্যালিটিতে কাজ করেন, ওনার এটা। তো সুতরাং প্রত্যেকটা আমি স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা একটা একদম সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি কারো মনে হয় যে আমি এটা ডক্টর, আমি এটা মাইনে পাই, কমেন্ট বক্সে অবশ্যই জানান। প্রত্যেকটা আমি ডেটার ভিত্তিতে বলেছি, তো আমি যে ডেটাগুলো কালেক্ট করেছি তার ভিত্তিতে বলেছি, এবং পুরো রিসেন্ট ডেটা, একদম রিসেন্ট ডেটা, 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগেরই বেতনের প্রত্যেকটা স্ক্রিনশট। তো যদি কারো মনে হয় যে কারেকশন দরকার, অবশ্যই কারেকশন করে দিন, অলওয়েজ ওয়েলকাম। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সবসময় শেয়ার করে দিন। ভিডিওটা কিন্তু খুবই প্রয়োজনীয়, আপনাদের ডাউট এতদিন যা ছিল সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।